এই বাংলাদেশি গার্ল আমি তোমাকে ভালোবাসি। ইয়া আমিও তোর ভালোবাসি। আর এই হ্যাঙ্গিং ব্রিজ দেখো। ওয়েলকাম টু নেপাল। হ্যালো। শুভ সকাল পোকরা। গত রাত্রে আমরা এই হোটেলেই রাত্রি যাপন করেছি। আজকে আমরা চলে যাচ্ছি পোকরা থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে। আল্লাহ নাম নিয়ে আমরা করেছি, দেখি কিভাবে যেতে পারি। আমাদের 5:30টায় যাওয়ার কথা ছিল, অ্যালার্ম না বাজার কারণে আমাদের 6টা বেজেছে অলরেডি। দেখি বাস পাই কিনা, ইনশাল্লাহ। ঠিক আছে बैग आता है आलादा आदमी है। कहाँ जाए? पृथ्वी चौक, वो उधर से बस टिकट मिलता है, मुक्तिनाथ के बस टिकट मिलेगा। আমাদের হোটেল থেকে বের হয়ে মাত্র 1 মিনিট হাঁটার পরেই আমরা পেয়ে যাই লেক সাইড সড়কটি। আর এখান থেকেই মূলত আমাদেরকে ট্যাক্সি নিয়ে যেতে হবে পৃথিবী চক। লেক সাইডের এই পাশ থেকেই আমরা একটি ট্যাক্সি ভাড়া করে নেই। মাত্র 4 কিলোমিটার পথ, কিন্তু 350 টাকা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে। আমরা যখন রওনা দিয়েছি তখন সকাল 6টা বাজে, সূর্য তখনও ওঠেনি। আমরা লেক পার থেকে ছুটে চলছি পৃথিবী চক বাস টার্মিনালের উদ্দেশ্যে। আমি এখন রয়েছি পৃথিবী চক বাস টার্মিনাল। এদিকে হচ্ছে লেক সাইড, বা সাধারণত লেক সাইড থেকেই আসা হয়, কারণ লেক সাইডই হলো শহর। সাইডে কাউন্টার রয়েছে এবং ভিতরেও কাউন্টার রয়েছে। আমরা এদিকে যাব এবং এখান থেকে দেখব মুক্তিনাথ বা জমসম যাওয়ার টিকিট পাওয়া যায়। ওইদিকে আমরা টিকিট সংগ্রহ করব। আমাদের ট্যাক্সি মহাসড়কের পাশে নামিয়ে দেয়। আমরা এই পথটি ধরে ভিতরে প্রবেশ করি, আর ভিতরে প্রবেশ করলেই আমরা দেখতে পাই এটি একটি বড় বাস স্টেশন। বাইরের থেকে এটি বোঝা যাচ্ছে না, আসলে এটা একটা বড় বাস স্টেশন। ভিতরে প্রবেশ করেই আমরা হাতের বাম পাশে কয়েকটা কাউন্টার পরেই পেয়ে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত কাউন্টার। এই যে আমরা এই গাড়িটির টিকিট কেটেছি, এই গাড়িটির টিকিট আমরা আমরা 2টা টিকিট কেটেছি এবং একেবারে সামনের সিট নিয়েছি। সামনে 4টা সিট রয়েছে, আমরা 2টার সিটের পরে পেয়েছি, কারণ 2জন আগেই বুক দিয়ে রেখেছে, যা একেবারে ড্রাইভারের পাশে সিট। জংশন পর্যন্ত আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 1200 নেপালি রুপি করে। মুক্তিনাথ পর্যন্ত ভাড়া 1600 রুপি। বাসের টিকিট কাটা করে কিছু টাইম আমাদের হাতে আছে, তাই আমরা হালকা নাস্তা সেরে নিই। আর এখানে পরোটা রয়েছে, এই পরোটার দাম 40 টাকা নেপালি রুপি। এবং এই ডিম রয়েছে, এই ডিমের দাম এখানে 30 টাকা, 30 টাকা, আর এটা 40 টাকা। একটা সবজি দিয়েছে, যা কিছু ছোলা রয়েছে এবং কাবুলি বুট করেছে এবং আলু এই যে মিক্স করে তৈরি করেছে এই সবজিটা। মূলত ওরা এই সবজিটাই ব্যবহার করে এখানে। আমাদের হাতে কিছু সময় ছিল, তাই আমরা হালকা একটা নাস্তা সেরে নিলাম। নাস্তা খেতে খেতেই আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে যায়। আর এখন সময় 7টা, আর এটা হচ্ছে আমাদের গাড়ির ভিতরের অংশ। আর আমাদের সিটটা রয়েছে সামনে, আমাদের সাথে আরো 2জন কাপল রয়েছে। আমরা মোট 4 জন। আমরা গাড়িতে উঠে বসলেই গাড়িটি ধীরে ধীরে বাস টার্মিনাল থেকে মেইন সড়কের দিকে উঠে মেইন সড়ক দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করলো আমাদের গাড়িটি। আমাদের গাড়িটি 10 থেকে 15 মিনিট চলার পরেই আমরা দেখতে পাচ্ছি উঁচু উঁচু পর্বত শৃঙ্গ। আমাদের চোখকে আমরা বিশ্বাস করতে পারছি না, কি চমৎকার দৃশ্য ভেসে আসে। আর আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমাদের কাছে চলে আসতেছে। আর এগুলো হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ এবং মাথা পুছারে রেঞ্জ। খুবই চমৎকার দৃশ্য। আর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি মুক্তিনাথের পথে। পোকরা শহর পার হয়ে কিছু দূর এগিয়ে গেলেই পাহাড়ি অঞ্চল। আর এই পাহাড়ি গাড়িগুলো একটার পিছনে আর একটা গাড়ি একে বেঁকে
পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে এবং এই পাহাড়ি অঞ্চলের রোডগুলো একেবারে সরু, তবে এই গাড়ির ড্রাইভারগুলো খুবই স্মার্ট এবং পারদর্শী। আমাদের গাড়িটি আরো কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাই এক পাশে রয়েছে উঁচু পাহাড় আর অন্য পাশে রয়েছে একটি নদী, আর এই নদীটির নাম হচ্ছে কালীগান্ডিগি নদী। এই কালীগান্ডিগি নদীটি এখান থেকে শুরু হয়ে আমরা একেবারে শেষ প্রান্ত অর্থাৎ মুক্তিনাথ পর্যন্ত এই নদীটি দেখতে পাবো। রাস্তার অবস্থা খুবই বেহাল দশা, কারণ কিছুদিন আগে এই অঞ্চলে বর্ষার সিজন ছিল, যার কারণে রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তবে সংস্কার কাজ চলমান রয়েছে। প্রায় 2.5 ঘন্টা পরে আমাদের বাসটি এই বাজারে স্টপেজ দিয়েছে, আর এখানেই মূলত এই পাবলিক সার্ভিসগুলো স্টপেজ দিয়ে থাকে। এটা আমাদের গাড়ি, চাইলে এখানে জরুরি কাজপত্র সেরে নিতে পারবেন, নাস্তা খেলেও এখানেও খেতে পারবেন। খুবই অসাধারণ একটি জায়গা দেখেন, এবং এপাশে দেখেন কি সুউচ্চ পাহাড় এবং উপরে বিদ্যুতের লাইন রয়েছে, এবং এই পাহাড়ের মাথায় বসবাস করি। আর চাইলে স্থানীয় এখানে ফল রয়েছে, এখানে এই বিভিন্ন প্রকার স্থানীয় ফল নিয়ে বসে রয়েছে। বাজার থেকে 1 মিনিট হাঁটার পরে এপাশে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, আর এটা রয়েছে এই কালীগন্ডিগি নদীর উপরে। কি ভিউ! মহান আল্লাহ তাআলা পৃথিবীকে যে কত সুন্দর করে সাজিয়েছে, দেশ বিদেশ না ঘুরলে আসলে আল্লাহর সৃষ্টিকে দেখা যাবে না। বিনির বাজারের পাশেই আমরা 1 মিনিট হাঁটার পরে এখানে চলে আসছি। আমাদের বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি দিচ্ছে, 10 মিনিট ওভার হয়ে গেছে, যার কারণে বাসে উঠতে হবে। বিনি বাজারে 10 মিনিট টাইম দেওয়া থাকলো, প্রায় 15 মিনিটের মতো সময় হয়ে গেছে। আমরা গাড়িতে উঠে বসি এবং আমাদের গাড়ি চলতে শুরু করে। আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই ভয়ঙ্কর রাস্তার দেখা পাচ্ছি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পাথর খসে রাস্তার উপরে পড়ে, সেখানে এরকম কিছু দিক নির্দেশনা রয়েছে। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে ঝর্ণার পানি রাস্তার উপরে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। তাছাড়া কিছু কিছু জায়গায় এমনও দেখা যাবে আমাদের বাসটি যেন পাহাড়ের সাথে লেগে যাচ্ছে এরকম। আর এই সড়কটি যে কত বিপজ্জনক সড়ক তা সচক্ষে না দেখলে আসলেই বোঝা যাবে না। দেখেন, পানের থেকে চুন খসে গেলেই একেবারে কালীগান্ডিগি নদীর ভিতরে পড়ে যাবে, আর এখান থেকে কেউ ফিরে আসার মতো আর সুযোগ হবে না। এবং খাড়া ঢাল, উঁচু নিচু, ডানে বামে এরকম করে আমাদের গাড়িটি সামনের দিকে এগিয়ে চলছে। দ্বিতীয়বারের মতো লাঞ্চ ব্রেক দিয়েছে। 11:30 থেকে 12টার ভিতরে এরা লাঞ্চ করে থাকে, মানে লাঞ্চ ব্রেকটা দিয়ে থাকে। আর এই টাইমে লাঞ্চ দিয়েছে, আমরা লাঞ্চ করব এখানে। এখানে অনেকগুলো গাড়ি একসাথে এভাবে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই লাঞ্চের জন্য দাঁড়িয়েছে। দেখি কি খেতে পারি আমরা, এখানের কি খাবার রয়েছে। প্রথমে এখান থেকে টিকিট কাটতে হবে, এভাবে কাউন্টার থেকে এই টিকিট 350 টাকা করে নেপালি খাবার আমরা নিয়েছি। এই লাইন ধরে এভাবে খেতে হবে, এই যে লাইন ধরে আমরা দুজনে এই 350 টাকা করে এই খাবার, এবং ভেজ খাবার এটাকে বললাম, এবং বিভিন্ন প্রকার সবজি, তারপরে ভাজি, ডাল, পাঁপড়, এই আইটেমের খাবার রয়েছে এখানে, যেটা বুফে খাবারের মতো। আর এটা নেপালি খাবার, 350 টাকা করে নিয়ে থাকে। আর এখানে এটা ছাড়া রয়েছে মোমো বা অন্য আইটেমের একটি খাবার রয়েছে, চাইলে ওটাও খাওয়া যায় এবং এটাও খাওয়া যায়। আমরা যেহেতু বাঙালি, আমরা ভাত খেতে পছন্দ করি, তাই আমরা এটাই নিয়েছি। আর এটার চালটা খুবই সুন্দর, এটা বাসমতি চাল, আর আপনারা এটাও প্রয়োগ করতে পারেন। লাঞ্চের টাইম শেষ হয়ে গেছে, সবাই গাড়িতে উঠে বসছে, আমরাই পিছনে পড়ে রয়েছি। তাই দৌড়িয়ে গিয়ে আমরা গাড়িতে উঠি। গাড়িতে উঠতেই আমাদের গাড়ি সামনের দিকে চলতে শুরু করে। 4 থেকে 5 মিনিট চলার পরেই আমাদের সামনে একটি ঝর্ণা দেখতে পাই, আর এই ঝর্ণাটির নাম হচ্ছে রূপচে ওয়াটারফল। যদিও আমরা পাবলিক ট্রান্সপোর্টে রয়েছে, তবে ড্রাইভার মামাকে বলে আমরা 5 মিনিটের জন্য এখানে দাঁড়ানোর পারমিশন নিয়েছি। একটা ঝর্ণায় দাঁড়িয়েছি, যদিও পাবলিক ট্রান্সপোর্ট এরা দাঁড়ায় না এখানে। আমাদের বাস মামা ভালো, যার কারণে আমাদেরকে 5 মিনিট সময় দিয়েছে। দেখেন কি চমৎকার, ওই অনেক উপর থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। খুবই চমৎকার একটি দৃশ্য, দেখেন খুবই চমৎকার। আর এর দেখেন এই দৃশ্যটা, মহান আল্লাহ পাক যে কিভাবে এগুলো ধরে রেখেছে, খুবই চমৎকার একটি দৃশ্য। দেখেন এই একেবারে উপর থেকে পানি পড়তেছে।
আমাদের গাড়ি ছেড়ে দিতেছে, তাই আমরা আবার দৌড়ে বাসে উঠতেছি। 5 থেকে 7 মিনিট সময় অতিবাহিত করে আমরা আবার ছুটে চলছি মুক্তিনাথের পথে। রূপসে ঝর্ণার পাশ দিয়ে উপরের দিকে উঠতেই দেখি আরও ভয়ঙ্কর রাস্তা। এখান দিয়ে রাস্তা এতটাই সরু যে একটি গাড়ি ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই। ওই যে দেখা যাচ্ছে উপরে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমাদের গাড়িটা উপরের দিকে উঠছে। এরকম কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলো পাস হয়ে থাকে। তবে জায়গাটা যে কি চমৎকার তা নিজের চোখে না দেখলে আসলেই বোঝা যাবে না। রূপসে ঝর্ণা পার হয়ে একটু সামনে এগিয়ে গেলে রাস্তাগুলো আরও ভয়ঙ্কর। আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার ভয়ঙ্কর চিত্র আরও আমাদের চোখে ধরা পড়ছে। এক পাশে রয়েছে কালীগান্ডিগি নদী আর অন্য পাশে রয়েছে পাহাড়। আর মূলত এই পাহাড়ের পাদদেশ কেটেই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। উঁচু উঁচু পাহাড় যা উপরের দিকে তাকালেও দেখাও যায় না। কি যে ভয়ঙ্কর রাস্তা সচক্ষে না দেখলে আসলেই বোঝানো যাবে না। আর পাহাড়ের পাদদেশ দিয়েই মূলত এই ভয়ঙ্কর রাস্তাটি তৈরি করা হয়েছে। এই রাস্তাটি দেখলে মনে হবে পাকিস্তান এবং ভারতের লাদাখের কিছু অংশে এভাবে রাস্তাগুলো তৈরি করে থাকে, তদ্রূপ এই রাস্তাগুলো। ওয়াও, কি চমৎকার, কি ভয়ঙ্কর দৃশ্য যা সচক্ষে না দেখলে আসলেই বোঝানো যাবে না। আমরা যত সামনে যাচ্ছি ততই গাছপালার পরিমাণ কমে যাচ্ছে আর মাটির রং দেখা যাচ্ছে ধূসর বর্ণের। আর এখান থেকেও যারা পারমিশন নিয়ে না আসতে পারে এখান থেকে পারমিশন নেওয়া যায়। এসিএ পুলিশ চেকপোস্ট, এখান থেকে 1000 টাকার বিনিময়ে পারমিশন নিতে হবে। বাসের ড্রাইভারদেরকে আগে বলে রাখলে ওরা এমনিতেই করে দেয়, কারণ এখানে শুধু আমরা দুইজনই করতেছি আর অন্য কেউ নাই এই পারমিশন করার জন্য। হাতের বাম পাশে যে রুমটি রয়েছে এই রুমটি থেকেই পারমিশন নিতে হবে। এখানে ডকুমেন্টস দরকার হয় 2 কপি ছবি, 2টা পাসপোর্ট কপি আর মূল পাসপোর্ট। এটা হলে লোয়ার মোস্তাং এর জন্য 1000 টাকা ফি নিয়ে থাকে আর আপার মোস্তাং এর জন্য 2000 টাকা। আমাদের নাম দিয়েছি আলামিন এবং রেজাউল। প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দেওয়ার পরে আমাদের অনলাইন কপি হয়ে গেছে। আমাদের পারমিশন নেওয়া শেষ, 10 মিনিট সময় লাগছে, আমরা চলে যাচ্ছি। পারমিশন নেওয়ার পরে আমাদেরকে একটি কপি দিয়েছে, যে কপিটি 2টি অংশ রয়েছে। একটি কপি আমাদের সাথে থাকবে, অন্য কপিটি সামনে যে কোনো চেকপোস্টে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। তাছাড়া আরও একটি প্রসপেক্টর দিয়েছে, যেটি এই অঞ্চলে কোথায় কি রয়েছে তা বিস্তারিত তথ্য এই প্রসপেক্টরে দেওয়া রয়েছে। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পারমিশন কপিটি এবং প্রসপেক্টর। এসিএ পারমিশন সেন্টার থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পাই একটি বড় বেড়ার পাল। আর এই সব অঞ্চলে এই দৃশ্যটা আপনার ভাগ্য ভালো থাকলে দেখতে পাবে। আমাদের গাড়িটি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এসিএ চেকপোস্ট থেকে কিছু দূর এগিয়ে আসলেই আমরা দেখতে পাই দূরে পর্বতমালার মাথায় রয়েছে অসংখ্য বড়। আর আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই গাছপালার পরিমাণ কমতেছে। আর এই সব অঞ্চলে মূলত শীত সহিষ্ণু গাছ ছাড়া অন্য গাছপালা দেখা যায় না, কারণ কিছুদিনের ভিতরেই এইসব অঞ্চলে প্রচণ্ড পরিমাণে বরফ পড়তে শুরু করবে এবং এই রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। রাস্তার দুপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে আর এই সব অঞ্চলের বাড়িঘরগুলো যে কি চমৎকারভাবে তৈরি করেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। দুচোখ ভরে মহান আল্লাহ পাকের সৃষ্টিকে উপভোগ করছি। যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত চমৎকার, কত সুন্দর, যা নিজ চোখে না দেখলে আসলেই বোঝাতে পারবো না। আসুন আপনারাও দেখুন এই অপরূপ সৌন্দর্যকে। ফাইনালি আমরা মারফা চলে আসছি আর এখন সময় 2:30 বাজে। প্রায় 7.5 ঘন্টা পরে আমরা এই গ্রামে চলে আসছি। এটা হচ্ছে মারফা ভিলেজ। এই যে আমার হাতের বাম পাশে ওয়েলকাম টু মারফা লেখা রয়েছে, ওয়েলকাম টু মারফা। ইয়াকের মাথা রয়েছে দেওয়া বাসায় বাসায়, এগুলো হোটেল। এখানের হোটেলগুলো আলাদা টাইপের। দেখেন আমাদের সাথে নেপালি ফ্যামিলি রয়েছে, তারা স্বামী স্ত্রী 4 জন একই হোটেলে গিয়ে থাকবো। তাদের হোটেল বুকিং দেওয়া রয়েছে, যদিও আমাদের বুকিং দেওয়া নেই, তারপরও আমরা থাকতে পারবো। এটা একটা গেট, এই গেট দিয়ে পার হতে হবে। আর পাশে রয়েছে আপেল বাগান, এগুলো আপেল বাগান। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই এরকম পথ রয়েছে। এরা এই ইয়াকের
এটা দিয়ে থাকে পাপোশ হিসেবে বাসার সামনে সামনে। মারফা ভিলেজের ভিতরে এই ইয়াগুলো দেখা যায়, এক মনে হচ্ছে যে জীবিত, আসলে এটা জীবিত না, এটা একটা কপি করে এরকম সাজিয়ে রেখে। এই মারফা গ্রামের ভিতরে বা ভিলেজের ভিতরে প্রবেশ করলে এরকম দেখা যায়, আর এরকম ট্রেডিশনাল ড্রেসটাও পাওয়া যায়। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, এই মারপাড়ি হোটেল নিব। এটা মনে হচ্ছে একেবারে ঘরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু না, এটা চলার পর। আর এটা তিব্বতের ফিল পাওয়া যায় এই অঞ্চলে আসলে। এই বাড়িঘরগুলো আনকমন, যেগুলো সাধারণত দেখা যায় না। এবারে আনাম পাথর কেটে কেটে এরা তৈরি করে, এখানে পাথর সংগ্রহ করে সিমেন্ট দিয়ে অথবা অন্য কেমিক্যাল দিয়ে এভাবে আটকিয়ে রেখেছে। এই মারফা ভিলেজের এই রোডটি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একেবারে শেষের দিকে চলে আসি। আর শেষের দিকেই মূলত আমাদের হোটেলটি রয়েছে। আমাদের হোটেলটির নাম হোটেল সানরাইজ। হোটেল রুমে প্রবেশ করি, প্রবেশ করলেই আমরা দেখতে পাই এখানে চেয়ার টেবিল বিছানো রেস্টুরেন্টের মতো রয়েছে। আর এখানের বাড়িঘরগুলো এরকমই, যেখানে থাকার ব্যবস্থা এবং সেখানেই খাবারেরও ব্যবস্থা করতে হয়। আমাদের হোটেল রুমগুলো একটু পিছনের সাইডে, আমাদেরকে একজন নিয়ে যাচ্ছে আর তার পিছনে পিছনে আমরা যাচ্ছি। যাওয়ার পথে এই যে পথটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এখান থেকেই দাঁড়িয়ে আমরা এই পর্বতটি দেখতে পাবো। আর ওই আপেল আমার সামনেই, এটা রয়েছে আমাদের রুম কোয়ালিটি ভালো। দেখেন 1500 রুপির দিয়ে আমরা এই রুমটি নিয়েছি। এই ওয়াশরুম, এখানে গরম পানি রয়েছে, জানালা দিয়েই আমরা দেখতে পারবো আপেল বাগান। ব্যাগপত্র গুছিয়ে রেখে আমরা ফ্রেশ হয়ে মারফা গ্রামটি ভিজিট করার জন্য বেরিয়ে পড়ি। আমরা হোটেল থেকে বের হলেই দেখতে পাই অসংখ্য পর্যটক রয়েছে এই মারফা ভিলেজে। এখানে রয়েছে অনেকগুলো ট্রেডিশনাল পোশাক। এই পথ ধরেই আমরা উপরের দিকে হাঁটতেছি, দেখি এখানে মারফা লেখা রয়েছে। আর আমরা যেই পথটি ধরে হাঁটতেছি এই পথটি দিয়েই একেবারে এই গ্রাম থেকে বের হয়ে চলে যাওয়া যাবে। গেট থেকে বের হওয়ার আগেই হাতের বাম পাশ দিয়ে উপরে ওঠার একটি পথ রয়েছে, যে পথটি দিয়ে আমরা লাভ আপেল লেখা রয়েছে ওখানে যাব এবং মারফা লেখা রয়েছে ওখানেও যাব। পাশে এগুলো থাকার ঘর, আর এর ভিতর দিয়ে এই যে রাস্তা করে রেখেছে, এই রাস্তাটা মূলত পাথর দিয়ে করা। আর এই ঘরগুলো মূলত পাথর। এখানে আসলে তিব্বতের ফিল পাওয়া যাবে। আর এই অঞ্চলটা একসময় তিব্বতেরই আওতাধীন ছিল। এগুলো গাদা, এই যে চারদিকে দেয়াল দিয়ে এভাবে আটকিয়ে রেখেছে তাদেরকে। কিছু দূর ওঠার পরে এখানে দাঁড়ালে দুটা পথ দুদিকে চলে গেছে। একটা পথ হাতের ডান পাশে আর একটা পথ হাতের বাম। প্রথমে আমরা হাতের ডান পাশের পথ দিয়ে উপরের দিকে উঠি। পাহাড়ের উপরের দিকে উঠতেছি, এখানে একটা আপেল যুক্ত চিহ্ন রয়েছে। দেখেন ওই আমাদের পিছনে ওই দূরে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপেল বাগান, ফাঁকে ফাঁকে অনেক আপেল বাগান রয়েছে এই অঞ্চলে। আর এখানে রয়েছে ধলাগিরি আর অন্নপূর্ণার রেঞ্জ, এখান থেকেই দেখা যায়। অনেকগুলো সিঁড়ি পার হওয়ার পরে এবার এখানে একটা লাভ আপেল আর কি, এখানে উঠলাম। অনেক উপরে উঠতে আমাদের অনেকগুলো সিঁড়ি পার হতে হয়েছে। এই আর ওখানে মারফা সম্বলিত একটি লেখা রয়েছে, আমরা ওখানেও যাব। পাহাড়ের উপর থেকে মারফা গ্রাম, হাতের বাম পাশ দিয়ে ধীরে ধীরে উপরে উঠতেছি। আর মারফা যেখানে লেখা রয়েছে সেখানে যাচ্ছি। ফাইনালি আমিও চলে আসছি এই মারফা গ্রামের মারফা লেখা সম্বলিত এই স্থানটিতে। এটা মারফা গ্রামের একেবারে উপরে, এই যে নিচে দেখা যাচ্ছে, দেখেন এই হচ্ছে মারফা গ্রাম। আর ওই দূরে রয়েছে ধলাগিরি এবং অন্নপূর্ণা রেঞ্জ। ওয়াও, মহান আল্লাহ তাআলা পৃথিবীকে যে কত রকমে সাজিয়েছে, তা এরকম পৃথিবী না ঘুরলে আসলে বোঝা যাবে না যে পৃথিবী এত সুন্দর। মারফা লেখা সম্বলিত স্থানটিতে কিছু সময় অতিবাহিত করার পরে যে পথে এসেছি সেই পথ ধরেই আমরা আবার নেমে যাচ্ছি। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে আর চারদিকে যেন মেলা বসেছে, কারণ এখানে একটি তিব্বতী পোশাক রয়েছে। এই পোশাকগুলো ছেলেমেয়েরা পরিধান করে টিকটক বানাচ্ছে এবং গান বাজনা করতেছে। এর ভিতরে আমাদের সাথে যে কাপল এসেছে তাদের সঙ্গে দেখা, এবং তারাও টিকটক বানাচ্ছে এই পোশাক পরিধান করে। আমাদের সাথে একটা ফ্যামিলি আসছে আর আমরা একই গাড়িতে এসেছি এবং তারা কাপল
এবং টিকটক বানাচ্ছে। মারফা ভিলেজের এই স্থানটির নাম হচ্ছে টিকটক স্ট্রিট। এখানে কিছুটা সময় অতিবাহিত করার পরে চলে যাচ্ছি একেবারে সামনের মেইন সড়কে ট্যাক্সি ভাড়া করার জন্য, কারণ আমরা আগামীকাল ট্যাক্সি দিয়ে ঘুরবো। একটি দোকানের সামনে রয়েছে, আমরা একটু দেখবো যে এই দোকানে এই আপেল দিয়ে কি কি উৎপাদন করা যায়। আপেল থেকে এরা জুস উৎপাদন করে, মদ ও তারা এটা দিয়ে উৎপাদন করে। আর এখানে যা রয়েছে সবকিছুই এরা আপেল দিয়ে তৈরি করেছে। এখানে অ্যালকোহলও পাওয়া যায়, মদ। আপেলের রাজধানী থেকে আপেলের জুস খাচ্ছি, আপেলের চিপস। কেউ আমরা কখনো কল্পনাও করতে পারবো না যে আপেল দিয়ে চিপস তৈরি করে। এটা হচ্ছে আপেলের আচার। আপনারা যারা এই মারফাতে আসবেন অবশ্যই এই আইটেমগুলো পরখ করে দেখবেন। মারফা ভিলেজ রয়েছে, এর হাতের ডান পাশে সাইনবোর্ড দেওয়া রয়েছে, দেখেন উপরে বাস এবং জিপ টিকিট কাউন্টার। এখান থেকেই বাস এবং জিপের টিকিট পাওয়া যায়। আমরা এখান থেকে একটা জিপ রিজার্ভ করেছি 4 জনের জন্য, 7,000 টাকা। মূলত এরা 7,000 টাকায় নিয়ে থাকে। 4 জন বা 5 জন যা যায় বা 2 জন গেলেও এই 7,000 টাকা নিয়ে থাকে। আমরা এখানে 5 জন রয়েছি, আর আমাদের সাথে একজন ট্যাক্সি ড্রাইভার রয়েছে, যে ট্যাক্সি ড্রাইভার আগামীকালকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর এখন সময় 7:30টার মতো বাজে। এখানে খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। রাতের খাবার খেতে বসছি। খাবারের 400 রুপি নেপালি। হাই ব্রাদার। আমরা যে খাবারটা খাচ্ছি এটা হচ্ছে নেপালি ভেজ থালি। 400 নেপালি রুপির বিনিময়ে আমরা নিয়েছি, আর এটি আগেই অর্ডার করা ছিল। খাবার খেয়েই রাতের মারফা উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়ি। দিনের থেকে রাতের মারফার চিত্রটা যেন অন্যরকম। চারদিকে বিভিন্ন কালারের লাইটিংয়ে খুবই চমৎকার লাগতেছে। আর এখন 8:30টার মতো বাজে, তারপরও এখানে দেখা যাচ্ছে যেন উৎসব পালন করছে। হাঁটতে হাঁটতেই এই ট্রেডিশনাল পোশাক পরিধান করে একটা গ্রুপ পেয়ে যায়, আর এরা নেপালি। তারা বাংলাদেশিদেরকে খুব পছন্দ করে, তার প্রমাণ এটার ভিতরেই পাওয়া যায়। My name is Vic Bangladesh. Kohli. Bangladesh. My name is Subhash Nepali. Hey Bangladeshi girl, हम तुमको ভালোবাসি। ইয়া, আমিও তোর ভালো আছি। Welcome to Nepal. থ্যাংক ইউ। Bye. ওকে। Bye. এদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সামনের দিকে হাঁটতে থাকি। সাধারণত আমাদের দেশে এই চেয়ারগুলোতে ফোম দেওয়া থাকে, তবে এখানে ফোম নয়, এখানে দেখা যায় যে ইয়াকের চামড়া দেওয়া রয়েছে। এই টিকটক স্ট্রিটের এখানে একটি মন্দির রয়েছে, আর এই মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। মারফা যেখানে লেখা রয়েছে সেই পয়েন্টে যাওয়া যায়। আর রাত্রিকালীন সময় রাস্তার থেকে দেখা যায় এই মারফা লেখাটি জ্বলতেছে। ঘুরতে ঘুরতে প্রায় 9টা বেজে গেছে। আমাদের হোটেল 9টার সময় বন্ধ করে ফেলবে। যেতে যেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এটাই আমাদের হোটেল, এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব।